এই গল্পটা একটা ছোট্ট শহরের। এই শহরে বর্মা পরিবার থাকতো। রাধা বর্মা, যশবন্ত বর্মা আর তাদের ছেলে শ্রবণ, তিনজন মানুষই থাকতো। শুনছো, আমি ভাবছিলাম যে এখন শ্রাবণের বিয়েটা দেওয়া দরকার। এখন আমি একা আর বাড়ির সব কাজ করতে পারি না। আমিও মনে মনে এই কথাই ভাবছিলাম। এখন আমাদের শ্রাবণের জন্য মেয়ে খুঁজতে শুরু করা দরকার। আমার খোঁজে একটা ভালো মেয়ে আছে। তাহলে দেরি কিসের, চলো মেয়েটাকে দেখেই আসি। শুধু তোমার হ্যাঁ এর অপেক্ষায় ছিলাম। আমাদের কি একবার শ্রবণকে জিজ্ঞেস করা উচিত? আরে শ্রাবণ। হ্যাঁ বাবা, আমার আর তোর মায়ের মত হলো তোর এখন বিয়ে করা উচিত। আর তাছাড়া বাড়ির কাজে তোর মায়ের একটু সাহায্য করা দরকার। যা তুমি ভালো বুঝো বাবা। এ তো খুব ভালো কথা শ্রবণ। আমি একটা মেয়েকে দেখে রেখেছি। এই রবিবারই আমরা মেয়েটাকে দেখতে যাব। ঠিক আছে মা। বর্মা পরিবার খুব খুশি ছিল এই ভেবে যে শিগগিরই তাদের বাড়িতে নতুন বউ আসবে। রবিবার বিকেলে সৃষ্টিকে দেখতে ওরা তাদের বাড়িতে গেল। সৃষ্টি খুব সুন্দরী আর সুশীলা ছিল। আমাদের সৃষ্টি বিয়ে পাশ করেছে, তার সাথেও বাড়ির সব কাজে নিপুণ। ও একাই গোটা বাড়ি সামলে নেয়। এ তো খুব ভালো কথা। শ্রবণ, তোর কি মত? যা তুমি ভালো বোঝো মা। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, এখন তুমি বলো। হ্যাঁ, আমারও পছন্দ। যদি আপনাদের আমার ছেলেকে পছন্দ হয় তাহলে এই সম্পর্ক পাকা করা যাক। একদম, আমাদের তো আপনার ছেলে শ্রাবণকে ভালোই লেগেছে। এত বিনয়ী জামাই আমরা কোথায় পাবো বলুন? সৃষ্টি লজ্জা পেয়ে কিচেনে চলে যায়। যখন সবাই এই সম্বন্ধ নিয়ে কোনো সমস্যা নেই তাহলে সামনের সপ্তাহেই আশীর্বাদের দিন ঠিক হোক। তারপর শুভ দিন দেখে বিয়ে দেওয়া যাবে। এই নিন, মিষ্টি মুখ করুন। শ্রবণ আর সৃষ্টির বিয়ে পাকা হয়ে যাওয়ায় দুই পরিবারই খুব খুশি হলো। এক সপ্তাহ পরে দুজনের আশীর্বাদ হলো। তারপর কয়েক মাসের মধ্যে শ্রবণ আর সৃষ্টির বিয়েও হয়ে গেল। দীর্ঘায়ু হও বৌমা। সব সময় খুশি থেকো। গোটা বর্মা পরিবার খুব খুশি ছিল। এখন বর্মা পরিবারে বৌমা এসে গেছে। সৃষ্টি সকালে তাড়াতাড়ি উঠে বাড়ি পরিষ্কার করে স্নান সেরে রান্নাঘরে পা রাখত। বর্মা পরিবারের সবাই জাগার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যেত। আরে বাহ বৌমা, তুমি তো সকাল সকাল বাড়ির সব কাজ করে ফেলেছো। আসলে মা, আমি খুব সকাল সকাল উঠে পড়ি, তাই ভাবলাম সব কাজ শেষ করি। খুব ভালো কাজ করেছো মা। আমাদের বৌমা খুব ভালো। বাড়ির সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। ও তো আমার থেকেও ভালো বাড়ি সামলাবে। খুবই গুণী মেয়ে। আমি আমার ছেলের জন্য সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি যে আমাদের বৌমা হলো গুণবতী। এখন আমি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যাও। এখন বর্মা পরিবারে বৌমা এসে গেছে যে বাড়ির সব কাজ ঠিকঠাক সামলাচ্ছে, তাই রাধা বর্মার হাতে আর কোনো কাজ নেই। তিনি টিভি দেখতে বসে পড়েন। টিভি দেখতে দেখতে সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। এখন খাবার খাওয়া যাক। খাওয়ার সময় হয়ে গেছে। রাধা বর্মা কিচেনের দিকে যেতে যেতেই সৃষ্টি খাবার নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসে। আমি খাবার পারতেই যাচ্ছিলাম। আপনার এত কষ্ট করার কি দরকার আছে মা? আমি আছি তো, একবার শুধু ডাক দেবেন। শাশুড়ি বৌমা একসাথে খাবার খায়। এখন এটা প্রতিদিনের রোজ নামচা হয়ে গেছিল। সৃষ্টি তার শাশুড়িকে কোনো কাজই করতে দিত না। ও সব কাজ একাই করে নিত। কয়েক মাস পরে রাধা বর্মা সেটা অভ্যেস হয়ে গেল। বৌমা। হ্যাঁ মা। এক গ্লাস জল খাওয়াও তো মা। এখনই আনছি। ধীরে ধীরে রাধা বর্মা টিভির সামনে থেকে আর নড়তো না। বেশি হাঁটাচলাও করতো না, আর কোনো কাজও করতো না। উনি খুব কুঁড়ে হয়ে গেলেন। এরপর রাধা বর্মার শরীর খারাপ হতে থাকে। আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, জানি না আমি কি করব। আবহাওয়ার জন্যই হতে পারে, তার উপরে তোমার বয়সও তো বেড়ে যাচ্ছে। তার মানে বলতে চাইছো আমি বুড়ি হয়ে গেছি?
আরে বাস্তবকে অস্বীকার করবে কি করে? আমি যদি বুড়ি হই তাহলে তুমিও বুড়ো হয়ে গেছো। আমি আবার কবে অস্বীকার করলাম? আমি তো বুড়োই। রাধা বর্মা তার অসুখকে অত পাত্তা দিল না। তিনি শরীরের ব্যথাকে হালকা করে দেখলেন। কিছুদিন পর তার অস্বস্তি বাড়তে থাকে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে থাকে। এখন চাইলেও উনি বেশি হাঁটতে পারতেন না, তার শরীরও ফুলে যাচ্ছিল। একদিন শ্রবণ বাড়িতে ডাক্তার নিয়ে এলো। আমার সারা শরীরে যন্ত্রণা করে, না আমি হাঁটতে পারি না কোনো কাজ করতে পারি। এসব কবে থেকে হচ্ছে? এই কয়েক মাস হলো। এর আগে আপনার লাইফস্টাইল কেমন ছিল? মানে বলতে চাইছি দিন যাপন কিভাবে করতেন? সকাল থেকে সন্ধে বাড়ি সব কাজ করতাম, তখন শরীরের কোনো সমস্যা ছিল না। তারপর ছেলের বিয়ে হয়ে গেল, বৌমা এসে বাড়ি কাজ সামলালো। তাহলে আপনি সারাদিন কি করেন? কি আর করব, টিভি দেখি। আপনার ওষুধের প্রয়োজন নেই। তার মানে কি ডাক্তারবাবু, আপনার মায়ের কোনো অসুখ নেই? উনি নিজের শরীরকে প্রয়োজনের তুলনায় বিশ্রাম দিচ্ছেন। জীবনভর উনি কাজ করেছেন, তখন সব ঠিক ছিল। এখন ওনার করার মতো কিছুই নেই, তাই আলস্যর জন্য এই সমস্যা শুরু হয়েছে। আমি পরামর্শ দেব যে ওনার এক্ষুনি কিছু কাজকর্ম আর হাঁটা চলা করা দরকার। ঠিক আছে ডক্টর। ডক্টর যাওয়ার পরে রাধা বর্মা ভাবতে থাকে, এমনও আবার হয় নাকি কেউ কাজ না করে অসুস্থ হয়ে যেতে পারে? কিন্তু হতেও পারে। পরের দিন থেকে রাধা বর্মা বাড়ির কিছু কাজ করতে থাকেন আর তার স্বামীর সঙ্গে হাঁটতে যেতেও শুরু করেন। আস্তে আস্তে তার শরীরের যন্ত্রণা কমে যায় আর কয়েক মাসেই তিনি একদম সুস্থ হয়ে যান। রাধা বর্মা তার ভুল বুঝতে পারেন। তখন থেকে আর কখনো তিনি কুড়েমি করতেন না। এই গল্প থেকে শিক্ষা পায় যে যদি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে সব সময় তাকে কষ্ট দিতে হবে। আলস্য আরাম শরীরের জন্য ভালো নয়, বরং ক্ষতিকারক। ঋষভ কলকাতায় চাকরি করত। ও প্রতি শনিবার রাতে বর্ধমানে আসতো। এখন নতুন নতুন চাকরি ছিল, তাই স্ত্রীকে নিজের সাথেও রাখতে পারছিল না। 2 বছর হলো ওদের বিয়ে হয়েছে। এমনিতেও ওর মা আগেই বলে দিয়েছিল বিয়ের মানে এটা নয় যে এসেই পরদেশে নিয়ে চলে যাবে। এখন আমাদের কাছেই থাকতে দে, কিছু আদব কায়দা শিখে নেবে, তারপর নিয়ে যাস। দিনটা ছিল রবিবার। মলি বাড়ি পরিষ্কার করার কাজ করছিল। শাশুড়ি মা পার্বতীর ডাক শোনা গেল, আরে বৌমা, এই আচারের বয়ামটা একটু রোদে রেখে দে তো। বয়ামটা ওর হাত থেকে স্লিপ করে পড়ে গেল আর ভেঙে গেল। এই জন্য মা ওকে এত ভালো মন্দ শোনালো যে কাঁদতে কাঁদতে ওর চোখ শুকিয়ে গেল। ঋষভ মলিকে কান্নাকাটি করতে দেখছিল, কিন্তু কিছু বলার ক্ষমতা ছিল না। ওই বেচারি সকাল থেকেই কাজ করে যাচ্ছিল। ওর ননদ রমা এসেছিল। রমা তার মায়ের কাছে বসে নিজের সমস্যার জন্য কান্নাকাটি করছিল। তখনই বাবা এলো। আরে ভাই, সব লোকজন কোথায়? বাড়িতে নেই নাকি? সবাই উঠে বাইরে চলে এলো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার এনে দাও। এই তো এক্ষুনি নিয়ে আসছি। সবাই মিলে টিফিন করলো। মলি আজ সকাল থেকেই কাজে লেগে রয়েছে, আজ বাইরে থেকে খাবার আনিয়ে নি। আরে বাইরে থেকে আবার কেন আনবে? এতটাই বা কি ভারী কাজ করেছে আজ? চলো যাও, আমি বানিয়ে দেব। আমি বানিয়ে দিচ্ছি তো। চলো মলি, আমাদের সাথে একটু মার্কেটে চলো, মাকে খাবার বানাতে দাও। পার্বতী তো রোয়াব দেখিয়ে রান্নাঘরে গেছিল, পাশাটাই উল্টো পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ যাও তোমরা সবাই, আমি সারা জীবন খাইয়েছি, এখনো বানিয়ে নেব। আসলে মলি, মার্কেটে যাওয়াটা বাহানা ছিল। চলো সিনেমা দেখে আসি, একটু কিছু কেনাকাটা করে বিকেল বেলায় ফিরবো। মা আর রমা দিদির জন্য শাড়ি কিনে নি। শপিং করতে করতে ওদের অনেক দেরি হয়ে গেল। আজ তো আমার রেহাই নেই। আমি তো একটাই সানডে পাই তোমার সাথে সময় কাটানোর জন্য, এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসি, আর তুমি সারাদিন রান্নাঘর নিয়েই ব্যস্ত থাকো। দুজনে সারা দিন একসাথে কাটালো। বিকেল বেলায় ফিরতেই মায়ের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেছিল। তোমাদের বাড়িতে আসার দরকারটা কি ছিল? আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিতে। আমি কি বুঝি না যে আমার মেয়ে আসার জন্য তোমার কাজ বেড়ে যায়, তাই না? মা, আমি তো একা একা কোথাও যাই না।
আপনারা যা বলার নিজের ছেলেকে বলেন না কেন? মলি নিজের ঘরে চলে গেল। ঋষভ, তোর বউয়ের যখন আউটিং আর ঘোরাঘুরির এতই শখ, তাহলে এবার তুই ওকে এখান থেকে নিয়ে যা। আমার দ্বারা সহ্য হয় না তোমাদের এসব মাখামাখি। মা, এত রাগারাগি করছো কেন? পরের বার যখন আসবো তখন নিয়ে যাব। মলি ঘরে গিয়ে কান্নাকাটি করছিল। আরে মলি, কাঁদছো কেন? পরের বার যখন আসবো তখন তোমাকে আমার সাথে নিয়ে যাব। এখন একটু চুপ করো। ঋষভ, আমার ভয় করছে যে তোমার যাওয়ার পর আমার কি হবে। মা এক মুহূর্তও আমাকে শান্তিতে থাকতে দেবে না। পার্বতী এখনো পর্যন্ত প্রচন্ড রেগেছিল। ঋষভ রমা আর পার্বতীর জন্য আনা শাড়ি মায়ের হাতে দিয়ে দিল। নিজের বউয়ের জন্যও নিশ্চয়ই শাড়ি এনেছিস, সেটা তো আমাকে দেখালি না। মা, এত টাকা ইনকাম করি না আমি। তোমার কি মনে হয় আমি ওকে শাড়ি কিনে দিতে নিয়ে গিয়েছিলাম? মা, ও এসেছে প্রায় 2 বছর হয়ে গেল। ওই বেচারি আজ পর্যন্ত কখনো এই বাড়ির চৌকাটও পার হয়নি। একদিন নিয়ে গেছি বলে তুমি এত রাগ কেন করছো? তাহলে রোজ নিয়ে যা না, কে মানা করেছে? ঋষভ কথা বাড়াতে চাইছিল না। ও নিজের ঘরে চলে গেল। মায়ের রাগারাগি এখনো কমে যায়নি। আর একদিন মলির বাপের বাড়ি থেকে মলির বাবা মলিকে নিতে চলে এলো। ওর মায়ের অপারেশন হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিজের আদরণীকে। যতদিন প্রাণে চাই ততদিন রাখুন, আমাদের কোনো প্রয়োজন নেই। মা, আপনি এত রাগ করে আছেন কেন? আমি 2 দিনের মধ্যেই চলে আসব। যাও না, কে বারণ করেছে? তখনই ঋষভের বাবা চলে এলো আর কথাটাকে সামলানোর জন্য বলল, বৌমা, তুমি যাও, আমি দিকটা সামলে নেব। মলি তার বাবার সাথে চলে গেল। শনিবারে যখন ঋষভ এলো তখন, তোর বউ নিজের বাপের বাড়িতে গেছে, আমি তো বারণও করেছিলাম। ঠিক আছে মা, বাবা আমাকে বলেছিল। ঋষভ সোমবারে আবার ফিরে গেল। মা সারাদিন এসব নিয়েই ভাবনা চিন্তা করত যে কিভাবে বৌমার হাত থেকে পিছু ছাড়াবে। 4 দিন পরেই যখন মলিকে তার বাবা পৌঁছতে এলো, এত তাড়াতাড়ি কেন চলে এলি? কিছুদিন পর্যন্ত তো মায়ের সেবা করতে পারতিস। মা, বড়দিদি এসে গেছিল, তাই আমি চলে এলাম। মলি এসেই বাড়ির কাজে লেগে পড়ল। ততক্ষণে পার্বতী ওকে একটা ফটো দেখিয়ে বলল, এই ছবিটা তোমার ঘরে পড়েছিল, আমি তো ঋষভকে দেখাইনি, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে চাই এই ছবিটা কার। মলি ওপর থেকে নিচ পর্যন্ত কেঁপে গেল। ওই ছবিটা ছিল ওর সাথে কলেজে পড়তো রবি আর ওর। ও ভেবেছিল সুযোগ বুঝে ঋষভকে ও বলবে, কিন্তু অনর্থ হয়ে গেল। মা, ঋষভ এই ছবিটা দেখে ফেলে দিয়েছিল। ও পরিষ্কার মিথ্যে বলে দিল। রবিবারে যেই ঋষভ এলো, মা ওকে ছবিটা দিয়ে বলল, তুই কি এই ছবিটার ব্যাপারে জানতিস? তবু এই চরিত্রহীন মহিলার জন্য আমার সাথে ঝগড়া করিস? লজ্জা করে না? কেমন পুরুষ তুই? ঋষভ ছবিটা দেখে সঙ্গে সঙ্গে ছিঁড়ে পড়ল আর বলল, মা, তুমি কি চাও যে ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিই? ছবি তো শুধু তুলেছিল, কি ভুল করেছে? কলেজের সময় এরকম অনেক কিছুই ব্যাপার হয়ে থাকে। হ্যাঁ, আমি এটাই চাই। কিছুদিন পর্যন্ত যখন ওখানে থাকবে ততদিন ওর মাথায় বুদ্ধি হবে। মলি যখন শুনলো তখন পার্বতীর পা জড়িয়ে ধরল। মা, এরকম বলবেন না। বাবা কাউকে আর মুখ দেখানোর যোগ্য থাকবে না। আমরা কোথাকার কাউকে মুখ দেখানোর যোগ্য রয়ে গেছি। তুমি নিজে জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি চলে যাব। আমার মা তোমাকে এখানে থাকতে দেবে না। আমি বাপের বাড়িতে যাব না। এর চেয়েও তো ভালো যে আমি আমার প্রাণ দিয়ে দিই। মাকে তো এটাই বলতে হবে যে তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কিন্তু আমরা লখনৌ যাব। মলির চোখ থেকে জলের ধারা বইতে লাগলো। আমি এই ছবিটার ব্যাপারে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো সঠিক সুযোগ পাইনি। মাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি আগে থেকেই জানতাম যে এই ছেলেটাকে তুমি বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু অন্য কষ্ট হওয়ার কারণে তোমার মা বাবা রাজি ছিল না। তোমার বাবা আমাকে আগেই বলে দিয়েছিল। চলো, তাড়াতাড়ি চলো, এদিকে আবার দেরি না হয়ে যায়। মলি আর ঋষভ লখনৌ চলে গেল। মা সন্তুষ্ট ছিল যে ছেলে তার কথা শুনে বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কয়েক মাস পর্যন্ত ঋষভ ছুটিতে বাড়ি আসেনি। কিছুদিন ধরে বাবার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তাই মা চিঠি লিখে খবর পাঠালো। ঋষভ এলো আর বাবাকে নিজের সাথে নিয়ে গেল। আরে বাবু, আমি এই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম যে বৌমা কতদিন নিজের বাপের বাড়িতে থাকবে। নারী আসলে নারীর আসল শত্রু। তুই খুব ভালো করেছিস, ওকে ওখান থেকে নিয়ে এসেছিস। বাবা, আমি এত কিছু করেও মাকে খুশি করতে পারলাম না। মা, কিছু মানুষ শুধু নিজের ব্যাপারেই ভেবে মরে,
তাদের ছেলে মেয়ে বা অন্য কারো সুখে দুঃখে কিছু যায় আসে না। তারা সব সময় নিজেকেই সন্তুষ্ট করার চেষ্টায় ব্যস্ত থেকে। পার্বতী তাদের মধ্যেই একজন। বাবার চিকিৎসা হয়ে গেল আর উনি ফিরে গেলেন। আমি তো একদম সুস্থ হয়ে গেছি। এবার বৌমাকে ডেকে আনো। কতদিন বাপের বাড়িতে থাকবে? কোনো দরকার নেই, ওকে ওখানেই থাকতে দাও। পরের দিনই মলির বাবা কিছু একটা কাজে এসেছিল, তাই দেখা করতে চলে এলো। এবার অনুরোধ করে বলবে, আপনার বৌমাকে নিয়ে আসুন, কিন্তু আমিও কম না, অনেক ভালো মন্দ শোনাবো আমি। মলিকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখনো এখানে থাকে না। ঋষভের খাবার দাবারের অসুবিধা হতো, তাইও ওকে নিয়ে গেছে। পার্বতী যখন শুনলো তখন হাল খারাপ হয়ে গেল। নিজের বাড়িতেই ওনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা। উনি চলে যাওয়ার পর এই রকম ছেলের চেয়ে তো ভালো ছিল কোনো সন্তান না থাকায়। তোমার মতো মহিলার সাথে এরকমই হওয়া উচিত। ছেলের হাসি খুশি জীবন ভাঙার জন্য তুমি কোনো সুযোগই ছাড়োনি। যখন তোমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন কোথায় ছিল তোমার মান সম্মান? সে তো ভালোই হয়েছে, সঠিক সময়ে বৌমা ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছিল। এর মধ্যেই রমা আর ঋষভও চলে এসেছিল। পার্বতীর সমস্ত রাগ শেষ হয়ে গেছিল, লজ্জায় ওনার মাথা নিচু হয়ে গেছিল। এই গল্পটা একটা ছোট্ট শহরে। এই শহরে বর্মা পরিবার থাকতো। রাধা বর্মা, যশবন্ত বর্মা আর তাদের ছেলে শ্রবণ, তিনজন মানুষই থাকতো। শুনছো, আমি ভাবছিলাম যে এখন শ্রাবণের বিয়েটা দেওয়া দরকার। এখন আমি একা আর বাড়ির সব কাজ করতে পারি না। আমিও মনে মনে এই কথাই ভাবছিলাম। এখন আমাদের শ্রাবণের জন্য মেয়ে খুঁজতে শুরু করা দরকার। আমার খোঁজে একটা ভালো মেয়ে আছে। তাহলে দেরি কিসের, চলো মেয়েটাকে দেখেই আসি। শুধু তোমার হ্যাঁ অপেক্ষায় ছিলাম। আমাদের কি একবার শ্রবণকে জিজ্ঞেস করা উচিত? আরে শ্রাবণ। হ্যাঁ বাবা, আমার আর তোর মায়ের মন হলো তোর এখন বিয়ে করা উচিত। আর তাছাড়া বাড়ির কাজে তোর মায়ের একটু সাহায্য করা দরকার। যা তুমি ভালো বুঝো বাবা। এ তো খুব ভালো কথা শ্রবণ। আমি একটা মেয়েকে দেখে রেখেছি। এই রবিবারই আমরা মেয়েটাকে দেখতে যাব। ঠিক আছে মা। বর্মা পরিবার খুব খুশি ছিল এই ভেবে যে শিগগিরই তাদের বাড়িতে নতুন বউ আসবে। রবিবার বিকেলে সৃষ্টিকে দেখতে ওরা তাদের বাড়িতে গেল। সৃষ্টি খুব সুন্দরী আর সুশীলা ছিল। আমাদের সৃষ্টি বিয়ে পাশ করেছে, তার সাথেও বাড়ির সব কাজে নিপুণ। ও একাই গোটা বাড়ি সামলে নেয়। এ তো খুব ভালো কথা। শ্রবণ, তোর কি মত? যা তুমি ভালো বোঝো মা। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, এখন তুমি বলো। হ্যাঁ, আমারও পছন্দ। যদি আপনাদের আমার ছেলেকে পছন্দ হয় তাহলে এই সম্পর্ক পাকা করা যাক। একদম, আমাদের তো আপনার ছেলে শ্রাবণকে ভালোই লেগেছে। এত বিনয়ী জামাই আমরা কোথায় পাবো বলুন? সৃষ্টি লজ্জা পেয়ে কিচেনে চলে যায়। যখন সবাই এই সম্বন্ধ নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে সামনের সপ্তাহেই আশীর্বাদের দিন ঠিক হোক। তারপর শুভ দিন দেখে বিয়ে দেওয়া যাবে। এই নিন, মিষ্টি মুখ করুন। শ্রবণ আর সৃষ্টির বিয়ে পাকা হয়ে যাওয়ায় দুই পরিবারই খুব খুশি হলো। এক সপ্তাহ পরে দুজনের আশীর্বাদ হলো। তারপর কয়েক মাসের মধ্যে শ্রবণ আর সৃষ্টির বিয়েও হয়ে গেল। দীর্ঘায়ু হও বৌমা। সব সময় খুশি থেকো। গোটা বর্মা পরিবার খুব খুশি ছিল। এখন বর্মা পরিবারে বৌমা এসে গেছে। সৃষ্টি সকালে তাড়াতাড়ি উঠে বাড়ি পরিষ্কার করে স্নান সেরে রান্নাঘরে পা রাখত। বর্মা পরিবারের সবাই জাগার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যেত। আরে বাহ বৌমা, তুমি তো সকাল সকাল বাড়ির সব কাজ করে ফেলেছো। আসলে মা, আমি খুব সকাল সকাল উঠে পড়ি, তাই ভাবলাম সব কাজ শেষ করি। খুব ভালো কাজ করেছো মা। আমাদের বৌমা খুব ভালো। বাড়ির সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। ও তো আমার থেকেও ভালো বাড়ি সামলাবে। খুবই গুণী মেয়ে। আমি আমার ছেলের জন্য সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি যে আমাদের বৌমা হলো গুণবতী। এখন আমি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যাও।
এখন বর্মা পরিবারে বৌমা এসে গেছে, যে বাড়ির সব কাজ ঠিকঠাক সামলাচ্ছে। তাই রাধা বর্মার হাতে আর কোনো কাজ নেই। তিনি টিভি দেখতে বসে পড়েন। টিভি দেখতে দেখতে সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। এখন খাবার খাওয়া যাক। খাওয়ার সময় হয়ে গেছে। রাধা বর্মা কিচেনের দিকে যেতে যেতেই সৃষ্টি খাবার নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসে। আমি খাবার পারতেই যাচ্ছিলাম। আপনার এত কষ্ট করার কি দরকার আছে মা? আমি আছি তো, একবার শুধু ডাক দেবেন। শাশুড়ি বৌমা একসাথে খাবার খায়। এখন এটা প্রতিদিনের রোজ নামচা হয়ে গেছিল। সৃষ্টি তার শাশুড়িকে কোনো কাজই করতে দিত না। ও সব কাজ একাই করে নিত। কয়েক মাস পরে রাধা বর্মা সেটা অভ্যেস হয়ে গেল। বৌমা, হ্যাঁ মা, এক গ্লাস জল খাওয়াও তো মা। এখনই আনছি। ধীরে ধীরে রাধা বর্মা টিভির সামনে থেকে আর নড়ত না, বেশি হাঁটাচলাও করতো না, আর কোনো কাজও করতো না। উনি খুব কুঁড়ে হয়ে গেলেন। এরপর রাধা বর্মার শরীর খারাপ হতে থাকে। আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, জানি না আমি কি করব। আবহাওয়ার জন্যই হতে পারে, তার উপরে তোমার বয়সও তো বেড়ে যাচ্ছে। তার মানে বলতে চাইছো আমি বুড়ি হয়ে গেছি? আরে বাস্তবকে অস্বীকার করবে কি করে? আমি যদি বুড়ি হই তাহলে তুমিও বুড়ো হয়ে গেছো। আমি আবার কবে অস্বীকার করলাম? আমি তো বুড়োই। রাধা বর্মা তার অসুখকে অত পাত্তা দিল না। তিনি শরীরের ব্যথাকে হালকা করে দেখলেন। কিছুদিন পর তার অস্বস্তি বাড়তে থাকে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে থাকে। এখন চাইলেও উনি বেশি হাঁটতে পারতেন না। তার শরীরও ফুলে যাচ্ছিল। একদিন শ্রবণ বাড়িতে ডাক্তার নিয়ে এলো। আমার সারা শরীরে যন্ত্রণা করে, না আমি হাঁটতে পারি, না কোনো কাজ করতে পারি। এসব কবে থেকে হচ্ছে? এই কয়েক মাস হলো। এর আগে আপনার লাইফস্টাইল কেমন ছিল? মানে বলতে চাইছি, দিন যাপন কিভাবে করতেন? সকাল থেকে সন্ধে বাড়ির সব কাজ করতাম। তখন শরীরের কোনো সমস্যা ছিল না। তারপর ছেলের বিয়ে হয়ে গেল। বৌমা এসে বাড়ির কাজ সামলালো। তাহলে আপনি সারাদিন কি করেন? কি আর করব, টিভি দেখি। আপনার ওষুধের প্রয়োজন নেই। তার মানে কি ডাক্তারবাবু, আপনার মায়ের কোনো অসুখ নেই? উনি নিজের শরীরকে প্রয়োজনের তুলনায় বিশ্রাম দিচ্ছেন। জীবনভর উনি কাজ করেছেন, তখন সব ঠিক ছিল। এখন ওনার করার মতো কিছুই নেই, তাই আলস্যর জন্য এই সমস্যা শুরু হয়েছে। আমি পরামর্শ দেব যে ওনার এক্ষুনি কিছু কাজকর্ম আর হাঁটা চলা করা দরকার। ঠিক আছে ডক্টর। ডক্টর যাওয়ার পরে রাধা বর্মা ভাবতে থাকে, এমনও আবার হয় নাকি কেউ কাজ না করে অসুস্থ হয়ে যেতে পারে? কিন্তু হতেও পারে। পরের দিন থেকে রাধা বর্মা বাড়ির কিছু কাজ করতে থাকেন আর তার স্বামীর সঙ্গে হাঁটতে যেতেও শুরু করেন। আস্তে আস্তে তার শরীরের যন্ত্রণা কমে যায় আর কয়েক মাসেই তিনি একদম সুস্থ হয়ে যান। রাধা বর্মা তার ভুল বুঝতে পারেন। তখন থেকে আর কখনো তিনি কুড়েমি করতেন না। এই গল্প থেকে শিক্ষা পায় যে যদি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে সব সময় তাকে কষ্ট দিতে হবে। আলস্য আরাম শরীরের জন্য ভালো নয়, বরং ক্ষতিকারক। ঋষভ কলকাতায় চাকরি করত। ও প্রতি শনিবার রাতে বর্ধমানে আসতো। এখন নতুন নতুন চাকরি ছিল, তাই স্ত্রীকে নিজের সাথেও রাখতে পারছিল না। 2 বছর হলো ওদের বিয়ে হয়েছে। এমনিতেও ওর মা আগেই বলে দিয়েছিল, বিয়ের মানে এটা নয় যে এসেই পরদেশে নিয়ে চলে যাবে। এখন আমাদের কাছেই থাকতে দে, কিছু আদব কায়দা শিখে নেবে, তারপর নিয়ে যাস। দিনটা ছিল রবিবার। মলি বাড়ি পরিষ্কার করার কাজ করছিল। শাশুড়ি মা পার্বতীর ডাক শোনা গেল, আরে বৌমা, এই আচারের বয়ামটা একটু রোদে রেখে দে তো। বয়ামটা ওর হাত থেকে স্লিপ করে পড়ে গেল আর ভেঙে গেল। এই জন্য মা ওকে এত ভালো মন্দ শোনালো যে কাঁদতে কাঁদতে ওর চোখ শুকিয়ে গেল। ঋষভ মলিকে কান্নাকাটি করতে দেখছিল, কিন্তু কিছু বলার ক্ষমতা ছিল না। ওই বেচারি সকাল থেকেই কাজ করে যাচ্ছিল। ওর ননদ রমা এসেছিল। রমা তার মায়ের কাছে বসে নিজের সমস্যার জন্য কান্নাকাটি করছিল। তখনই বাবা এলো। আরে ভাই, সব লোকজন কোথায়? বাড়িতে নেই নাকি? সবাই উঠে বাইরে চলে এলো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার এনে দাও। এই তো এক্ষুনি নিয়ে আসছি। সবাই মিলে টিফিন করলো।
মলি আজ সকাল থেকেই কাজে লেগে রয়েছে। আজ বাইরে থেকে খাবার আনিয়ে নি। আরে বাইরে থেকে আবার কেন আনবে? এতটাই বা কি ভারী কাজ করেছে আজ? চলো যাও, আমি বানিয়ে দেব। আমি বানিয়ে দিচ্ছি তো। চলো মলি, আমাদের সাথে একটু মার্কেটে চলো। মাকে খাবার বানাতে দাও। পার্বতী তো রোয়াব দেখিয়ে রান্নাঘরে গেছিল, পাশাটাই উল্টো পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা সবাই। আমি সারা জীবন খাইয়েছি, এখনো বানিয়ে নেব। আসলে মলি, মার্কেটে যাওয়াটা বাহানা ছিল। চলো সিনেমা দেখে আসি, একটু কিছু কেনাকাটা করে বিকেল বেলায় ফিরবো। মা আর রমা দিদির জন্য শাড়ি কিনে নি। শপিং করতে করতে ওদের অনেক দেরি হয়ে গেল। আজ তো আমার রেহাই নেই। আমি তো একটাই সানডে পাই, তোমার সাথে সময় কাটানোর জন্য এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসি, আর তুমি সারাদিন রান্নাঘর নিয়েই ব্যস্ত থাকো। দুজনে সারা দিন একসাথে কাটালো। বিকেল বেলায় ফিরতেই মায়ের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেছিল। তোমাদের বাড়িতে আসার দরকারটা কি ছিল? আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিতে। আমি কি বুঝি না যে আমার মেয়ে আসার জন্য তোমার কাজ বেড়ে যায়, তাই না? মা, আমি তো একা একা কোথাও যাই না। আপনারা যা বলার নিজের ছেলেকে বলেন না কেন? মলি নিজের ঘরে চলে গেল। ঋষভ, তোর বউয়ের যখন আউটিং আর ঘোরাঘুরির এতই শখ, তাহলে এবার তুই ওকে এখান থেকে নিয়ে যা। আমার দ্বারা সহ্য হয় না তোমাদের এসব মাখামাখি। মা, এত রাগারাগি করছো কেন? পরের বার যখন আসবো তখন নিয়ে যাব। মলি ঘরে গিয়ে কান্নাকাটি করছিল। আরে মলি, কাঁদছো কেন? পরের বার যখন আসবো তখন তোমাকে আমার সাথে নিয়ে যাব। এখন একটু চুপ করো। ঋষভ, আমার ভয় করছে যে তোমার যাওয়ার পর আমার কি হবে। মা এক মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দেবে না। পার্বতী এখনো পর্যন্ত প্রচন্ড রেগেছিল। ঋষভ রমা আর পার্বতীর জন্য আনা শাড়ি মায়ের হাতে দিয়ে দিল। নিজের বউয়ের জন্যও নিশ্চয়ই শাড়ি এনেছিস, সেটা তো আমাকে দেখালি না। মা, এত টাকা ইনকাম করি না আমি। তোমার কি মনে হয় আমি ওকে শাড়ি কিনে দিতে নিয়ে গিয়েছিলাম? মা, ও এসেছে প্রায় 2 বছর হয়ে গেল। ওই বেচারি আজ পর্যন্ত কখনো এই বাড়ির চৌকাটও পার হয়নি। একদিন নিয়ে গেছি বলে তুমি এত রাগ কেন করছো? তাহলে রোজ নিয়ে যা না, কে মানা করেছে? ঋষভ কথা বাড়াতে চাইছিল না। ও নিজের ঘরে চলে গেল। মায়ের রাগারাগি এখনো কমে যায়নি। আর একদিন মলির বাপের বাড়ি থেকে মলির বাবা মলিকে নিতে চলে এলো। ওর মায়ের অপারেশন হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিজের আদরণীকে। যতদিন প্রাণে চাই ততদিন রাখুন, আমাদের কোনো প্রয়োজন নেই। মা, আপনি এত রাগ করে আছেন কেন? আমি 2 দিনের মধ্যেই চলে আসব। যাও না, কে বারণ করেছে? তখনই ঋষভের বাবা চলে এলো আর কথাটাকে সামলানোর জন্য বলল, বৌমা, তুমি যাও, আমি দিকটা সামলে নেব। মলি তার বাবার সাথে চলে গেল। শনিবারে যখন ঋষভ এলো তখন তোর বউ নিজের বাপের বাড়িতে গেছে। আমি তো বারণও করেছিলাম। ঠিক আছে মা, বাবা আমাকে বলেছিল। ঋষভ সোমবারে আবার ফিরে গেল। মা সারাদিন এসব নিয়েই ভাবনা চিন্তা করত যে কিভাবে বৌমার হাত থেকে পিছু ছাড়াবে। 4 দিন পরেই যখন মলিকে তার বাবা পৌঁছতে এলো, এত তাড়াতাড়ি কেন চলে এলি? কিছুদিন পর্যন্ত তো মায়ের সেবা করতে পারতিস। মা, বড়দিদি এসে গেছিল, তাই আমি চলে এলাম। মলি এসেই বাড়ির কাজে লেগে পড়ল। ততক্ষণে পার্বতী ওকে একটা ফটো দেখিয়ে বলল, এই ছবিটা তোমার ঘরে পড়েছিল। আমি তো ঋষভকে দেখাইনি, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে চাই এই ছবিটা কার। মলি ওপর থেকে নিচ পর্যন্ত কেঁপে গেল। ওই ছবিটা ছিল ওর সাথে কলেজে পড়তো রবি আর ওর। ও ভেবেছিল সুযোগ বুঝে ঋষভকে ও বলবে, কিন্তু অনর্থ হয়ে গেল। মা, ঋষভ এই ছবিটা দেখে ফেলে দিয়েছিল। ও পরিষ্কার মিথ্যে বলে দিল। রবিবারে যেই ঋষভ এলো, মা ওকে ছবিটা দিয়ে বলল, তুই কি এই ছবিটার ব্যাপারে জানতিস? তবু এই চরিত্রহীন মহিলার জন্য আমার সাথে ঝগড়া করিস? লজ্জা করে না? কেমন পুরুষ তুই? ঋষভ ছবিটা দেখে সঙ্গে সঙ্গে ছিঁড়ে পড়ল আর বলল, মা, তুমি কি চাও যে ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিই? ছবিটা শুধু তুলেছিল, কি ভুল করেছে? কলেজের সময় এরকম অনেক কিছুই ব্যাপার হয়ে থাকে। হ্যাঁ, আমি এটাই চাই। কিছুদিন পর্যন্ত যখন ওখানে থাকবে ততদিন ওর মাথায় বুদ্ধি হবে। মলি যখন শুনলো তখন পার্বতীর পা জড়িয়ে ধরল। মা, এরকম বলবেন না।
বাবা কাউকে আর মুখ দেখানোর যোগ্য থাকবে না। আমরা কোথাকার কাউকে মুখ দেখানোর যোগ্য রয়ে গেছি। তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি চলে যাব। আমার মা তোমাকে এখানে থাকতে দেবে না। আমি বাপের বাড়িতে যাব না, এর চেয়েও তো ভালো যে আমি আমার প্রাণ দিয়ে দিই। মাকে তো এটাই বলতে হবে যে তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কিন্তু আমরা লখনৌ যাব। মলির চোখ থেকে জলের ধারা বইতে লাগলো। আমি এই ছবিটার ব্যাপারে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো সঠিক সুযোগ পাইনি। মাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি আগে থেকেই জানতাম যে এই ছেলেটাকে তুমি বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু অন্য কষ্ট হওয়ার কারণে তোমার মা বাবা রাজি ছিল না। তোমার বাবা আমাকে আগেই বলে দিয়েছিল। চলো তাড়াতাড়ি চলো, এদিকে আবার দেরি না হয়ে যায়। মলি আর ঋষভ লখনৌ চলে গেল। মা সন্তুষ্ট ছিল যে ছেলে তার কথা শুনে বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কয়েক মাস পর্যন্ত ঋষভ ছুটিতে বাড়ি আসেনি। কিছুদিন ধরে বাবার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তাই মা চিঠি লিখে খবর পাঠালো। ঋষভ এলো আর বাবাকে নিজের সাথে নিয়ে গেল। আরে বাবু, আমি এই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম যে বৌমা কতদিন নিজের বাপের বাড়িতে থাকবে। নারী আসলে নারীর আসল শত্রু। তুই খুব ভালো করেছিস, ওকে ওখান থেকে নিয়ে এসেছিস। বাবা, আমি এত কিছু করেও মাকে খুশি করতে পারলাম না। মা, কিছু মানুষ শুধু নিজের ব্যাপারেই ভেবে মরে। তাদের ছেলে মেয়ে বা অন্য কারো সুখে দুঃখে কিছু যায় আসে না। তারা সব সময় নিজেকেই সন্তুষ্ট করার চেষ্টায় ব্যস্ত থেকে। পার্বতী তাদের মধ্যেই একজন। বাবার চিকিৎসা হয়ে গেল আর উনি ফিরে গেলেন। আমি তো একদম সুস্থ হয়ে গেছি। এবার বৌমাকে ডেকে আনো। কতদিন বাপের বাড়িতে থাকবে? কোনো দরকার নেই, ওকে ওখানেই থাকতে দাও। পরের দিনই মলির বাবা কিছু একটা কাজে এসেছিল, তাই দেখা করতে চলে এলো। এবার অনুরোধ করে বলবে, আপনার বৌমাকে নিয়ে আসুন, কিন্তু আমিও কম না, অনেক ভালো মন্দ শোনাবো আমি। মলিকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখনো এখানে থাকে না। ঋষভের খাবার দাবারের অসুবিধা হতো, তাই ও ওকে নিয়ে গেছে। পার্বতী যখন শুনলো তখন হাল খারাপ হয়ে গেল। নিজের বাড়িতেই ওনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা। উনি চলে যাওয়ার পর এই রকম ছেলের চেয়ে তো ভালো ছিল কোনো সন্তান না থাকায়। তোমার মতো মহিলার সাথে এরকমই হওয়া উচিত। ছেলের হাসি খুশি জীবন ভাঙার জন্য তুমি কোনো সুযোগই ছাড়োনি। যখন তোমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন কোথায় ছিল তোমার মান সম্মান? সে তো ভালোই হয়েছে, সঠিক সময়ে বৌমা ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছিল। এর মধ্যেই রমা আর ঋষভও চলে এসেছিল। পার্বতীর সমস্ত রাগ শেষ হয়ে গেছিল। লজ্জায় ওনার মাথা নিচু হয়ে গেছিল।